সময় এক নীরব যাত্রী, অদৃশ্য ডানায় ভর করে পেরিয়ে যায় প্রহর। আমরা ভাবি হাতে আছে তার লাগাম, কিন্তু সে তো অবাধ্য চুপিসারে হারিয়ে যায়। দেখতে দেখতে চোখের পলকেই কেটে গেছে 6 মাস। কদিন আগে আহিরা এই বাড়িতে বউ হয়ে এসেছিল, আর এখন দেখতে দেখতে 6টা মাস কেটে গেছে। সময় সবসময় স্রোতমান নদীর মতো এঁকে বেঁকে বইয়ে চলে, থামার কোনো চিন্তা নেই তার। আহিরার দিনকাল কাটে সংসার আর পড়ালেখা নিয়েই। পড়ার চাপ বেড়েছে, পরীক্ষারও বেশি দেরি নেই। তার আর 2 মাস গেলেই নতুন বছরের আগমন ঘটবে। কিয়ান আগে থেকে আহিরার সাথে নম্র হয়ে উঠেছে, সচরাচর রাগ দেখায় না। আগে যেমন কথায় কথায় রাগ ঝাড়ত, সেটাও আর করে না। বদলে গেছে রকচটা আদ্রিয়ান কিয়ান চৌধুরী, দুর্বল হয়ে পড়েছে নিজের অর্ধাঙ্গিনীর ওপর। বিয়ে এমনই একটা বন্ধন, যেখানে দুটি অচেনা মানব সত্তার মাঝে অদৃশ্য এক টান তৈরি করে দেয়। বিয়ে নামক বন্ধনে আল্লাহর এক অসীম রহমত থাকে, যার জন্য স্বামী স্ত্রীর মাঝে আপনা আপনি ভালোবাসা তৈরি হয়ে যায়। কিয়ান আহিরার ছোট ছোট জিনিসগুলো শত ব্যস্ততার মাঝেও খেয়াল রাখে, আহিরার সকল বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করে। আগে যখন রাহেলা চৌধুরী আহিরার কোনো দায়িত্বগুলো কথা বলতো, বিরক্তির সাথে এড়িয়ে চলার চেষ্টা করত, কিন্তু এখন এমনটা করে না। তাকে আর বলতেও হয় না এটা করে দিতে। আহিরার কলেজে ভর্তির জন্য আহিরার গার্ডিয়ান হিসেবে রাহেলা চৌধুরী কিয়ানকে যেতে বলেছিল, কিন্তু কিয়ান সাফ সাফ রাগারাগি করে এইসব বিষয়ে তাকে জড়াতে না করে দেয়। তখন ইউসুফ চৌধুরী সেই কাজটা করেছে, কিন্তু এখন দুপুরের দিকে কিয়ান নিজে গিয়েই আহিরাকে কলেজ থেকে নিয়ে আসে, আবার মাঝে মাঝে ব্যস্ত না থাকলে দিয়েও আসে। কিয়ানের এমন পরিবর্তনে আহিরার প্রথম প্রথম অবাক হয়েছে। যে মানুষটা কথায় কথায় তাকে অপমান করতে থাকে, সেই মানুষটার হঠাৎ এমন পরিবর্তনে আহিরাই সবচেয়ে বেশি অবাক হয়েছে। প্রথম প্রথম মনে করেছিল সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, যেটা ঘুম ভেঙে গেলেই আবারও আগের মতোই হয়ে যাবে। কিন্তু না, তাকে ভুল প্রমাণিত করে কিয়ানের মাঝে আসার পরিবর্তনগুলো সত্যিই ছিল। আহিরা এর আগে কাউকে কোনোদিন ভালোবাসেনি, তাই বিয়ে ঠিক হওয়ার পর কিয়ানকে নিয়ে যতটুকু জড়তা ছিল, ততটুকু ভালো লাগাও ছিল। সে সব সময় চাইতো তার প্রথম ভালোবাসা, ভালো লাগা সব কিছুই তার স্বামীকে ঘিরেই হবে। তাই মনের মধ্যে যেমন ভয় ছিল, তেমনই স্বপ্ন ছিল যে সে তার স্বামীকে খুব ভালোবাসবে। কিন্তু কিয়ানের তিক্ত ব্যবহারগুলোর কারণে আহিরার আর সাহস হয়ে ওঠেনি কিয়ানের সাথে সেইভাবে কোনো সম্পর্ক গড়ে তোলার। কিন্তু কিয়ানের মাঝে পরিবর্তনগুলো সবচেয়ে বেশি খুশি সেই হয়েছে। ব্যস্ত নগরী, দুপুর 2:25। এখনও কংক্রিটের বুক জুড়ে কোলাহলের ঢেউ বয়ে যাচ্ছে নিরন্তর। সূর্যের তীব্র তাপে গলতে থাকা অ্যাসফল্ট যেন ধোয়া তুলে নিঃশ্বাস নিচ্ছে। গরমের তেজে বাতাস পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে, যেন শ্বাস নিতেও কষ্টদায়ক হয়ে উঠেছে। রাস্তা জুড়ে মানুষের ভিড়ে ভরা, কেউ বাস ধরছে, কেউ হর্নে চিৎকার করা গাড়ির ভেতর বন্দি, আবার কেউ ক্লান্ত মুখে ফুটপাত ধরে হাঁটছে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। কলেজের বাইরে দাঁড়িয়ে আছে আহিরার ছুটি হয়েছে আরও 1 ঘন্টা আগে, কিন্তু বাড়ি থেকে কোনো গাড়ি আসেনি এখনো। তীব্র গরমে বেহাল দশা আহিরার দাঁড়িয়ে থাকাটা দায় হয়ে দাঁড়িয়েছে। আহিরা বুঝতে পারছে না রহিম কাকা কোনো কেন এখানে এখনো আসছে না। রহিম কাকা বাড়ির ড্রাইভার, লোকটা মুস্তফা হোসেনের বয়সের, তাই আহিরা কাকা বলেই ডাকে। রহিম কাকা তার ক্লাস শেষ হওয়ার 20 মিনিট আগে কলেজে এসে পৌঁছে যায়, কিন্তু আজকে 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। কলেজের দিকটা ফাঁকা হয়ে এসেছে, আহিরার কাছে ফোনও নেই যে ফোন করে বাড়িতে ফোন করে গাড়ি না আসার কথাটা জানাতে পারত। প্রথমে ভেবেছিল রাস্তায় জ্যাম থাকায় একটু দেরি হচ্ছে, কিন্তু দেখতে দেখতে 1 ঘন্টার মতো পেরিয়ে গেছে। কলেজ থেকে বাড়ি যেতে 30 মিনিটের মতো সময় লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে। আহিরা আর দাঁড়িয়ে থাকতে চাইল না, কারণ দূরেই তার কলেজের ছেলে দাঁড়িয়ে তার দিকেই বাজেভাবে তাকিয়ে আছে। আহিরার ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। অনেকক্ষণ ধরে দেখছে ছেলেগুলোকে। এই ছেলেগুলোর বেশ খারাপ রেকর্ড আছে কলেজে, মেয়েদের বিরক্ত করা থেকে শুরু করে টিচারদের সাথেও খারাপ ব্যবহারে রেকর্ড আছে। কেউ কিছু বলতে পারে না, কারণ এই ছেলেগুলোর পরিবার যথেষ্ট প্রভাবশালী।
যার জন্য কলেজ থেকে কিছু বলেও লাভ হয় না। কয়েকদিন আগেও তাদের ক্লাসের একটা মেয়েকে জোর করে ফাঁকা রুমে নিয়ে তার ক্ষতি করার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো, সঠিক সময় সেখানে তাদের কলেজের ঈশান স্যার পৌঁছে গিয়েছিলেন, যার জন্য মেয়েটা বেঁচে যায়। এরপর কলেজ থেকে শাস্তি হিসেবে এদেরকে 1 সপ্তাহের জন্য রেস্ট্রিকেট করে দেওয়া হয়েছিল। আয়রার ব্যাগে টাকা রয়েছে, তাই ঠিক করলো এখানটায় আর না দাঁড়িয়ে কোনো রিক্সা ভাড়া করে বাড়িতে চলে যাবে। যেই ভাবা সেই কাজ। আয়রার হাঁটা শুরু করে দিয়েছে। আয়রাকে যেতে দেখে পেছনের ছেলেগুলো তার পিছে পিছে আসতে থাকে, যেটা দেখে আহিরার একটু ভয় পায় বটে। আশেপাশে আতঙ্কিত চোখে রিক্সা খুঁজতে থাকে, কিন্তু এখন একটা রিক্সার চিহ্ন দেখতে পাচ্ছে না আহিরা। আহিরা আগের থেকেও হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে তার কোনো দিকে খেয়াল নেই। হঠাৎই সামনে থেকে তীব্র জোরে গাড়ির হর্নের শব্দ কর্ণকুহরে আসতেই আহিরা সামনে দৃষ্টি তাক করতেই নিজের অতি নিকটে একটা গাড়ি দেখতে পায়। আহিরার ভয়ে পিছিয়ে যেতে নেড়ে পায়ের সাথে পা বেজে নিচে রাস্তায় পড়ে যায়। আহিরার সরে যাওয়ার সুযোগটুকুও পায় না। আহিরার ভয়ে দুচোখ খিচে কে বন্ধ করে নেয়, আর মনে মনে আল্লাহ আল্লাহ করছে। এই বুঝি আজকেই তার শেষ দিন এই পৃথিবীতে। আহিরার অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করে রয়েছে। সামনে থেকে পরিচিত মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসতেই আহিরার পিঠ পিঠ করে চোখ খুলতেই দেখতে পায় গাড়িটা তার অতি নিকটে থেমে রয়েছে, যেটা দেখে আহিরার ভয় পেয়ে গেলেও পর মুহূর্তে যখন বুঝতে পারে তার কিছুই হয়নি, আর আবারও একইভাবে তাকে কেউ ডেকে যাচ্ছে, তখন সে চোখ তুলে পাশে তাকাতেই রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। রিয়াকে দেখে বেশ অবাকই হয় আহিরার এই রাস্তায়। রিয়া আবারও বলে ওঠে, আর ইউ ওকে আহিরা? আহিরা কোনো প্রকারে নিজেকে সামনে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পদতলে যন্ত্রণা যেন তরঙ্গিত ব্যথার স্রোত বয়ে যাচ্ছে তার। পাকা পথের রুক্ষ প্রান্তে ছুঁড়ে গেছে ত্বক, রক্তরঙা ক্ষত ফুলে উঠেছে। তথাপি সেদিকে বিন্দুমাত্র লক্ষ্য না রেখে মুখে কৃত্রিম হাসি রেখা টেনে আহিরা দৃষ্টি নিবদ্ধ করো রিয়ার দিকে। তারপর সে বলে, জি আপু, ঠিক আছে। তুমি এখানে কি করে? রিয়া বিরক্তির সাথে আহিরার দিকে তাকিয়ে বলে, আমার গাড়ির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল। মাঝ রাস্তায় এইভাবে কেউ দৌড়ায়? আসলে আপু, না, মানে ভুল হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে কি করছো? আমার জানা মতে তোমার কলেজ তো আরো আগে শেষ, তাহলে বাড়িতে না গিয়ে এখানে? আসলে আপু, রহিম কাকা এখনো আসেনি আর অনেক দেরি হয়ে গেছে, তাই একাই যাওয়ার জন্য রিক্সা খুঁজছিলাম, এই আর কি। রিয়া আহিরার কথা তেমন একটা অবিশ্বাসযোগ্য মনে হলো না, কারণ আহিরার মুখে স্পষ্ট ফুটে আছে আতঙ্কের ছাপ। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে ভয় আছে। তার উপর মেয়েটা ঘামছেও, তাই আরও বিশ্বাস হলো না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে তাকাতেই দূরে সেই ছেলেগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যারা কি বা তাদের দিকেই তাকিয়ে রয়েছে। রিয়ার বিষয়টা আন্দাজ করতে পারলো আসলে কি হয়েছে, তবুও মনের গভীরে এক অদ্ভুত ক্ষোভ বয়ে গেল তার। সে আহিরাকে কোনোদিনই পছন্দ করতে পারেনি, আর করবেই বা কী করে। এই মেয়েটার কারণেই তো কিয়ানকে সে হারিয়েছে, তার ভালোবাসার পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু যখন জানতে পেরেছি কিয়ান আহিরাকে মেনে নেয়নি যেমনভাবে নেওয়া উচিত ছিল, তখন থেকে আহিরার উপর রাগটা দেখায় না। মনের মধ্যে এখনও আশা আছে কিয়ান তারই হবে, কিন্তু তার আগে আহিরাকে তার রাস্তা থেকে সরাতে হবে, না হলে সে কোনোভাবেই কিয়ানকে পাবে না। রিয়া আহিরার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতেই মনে মনে হেসে ওঠে। এরপর আহিরার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আমার গাড়িতে আসো, আমি ওই দিকেই যাচ্ছি, তোমাকে ওইখানে নামিয়ে দিব, চলো। আহিরার যেন দেহে প্রাণ ফিরে পেল। রিয়া কেন জানি সবসময় তাকে এড়িয়েই চলে, তার সাথে কথাও মেপে মেপে বলে। আহিরার কেন জানি মনে হয় রিয়ার কোনো একটা কারণে তার উপর ভীষণভাবে ক্ষিপ্ত, কিন্তু কিছু বলে উঠতে পারে না। কিন্তু তার ব্যবহারে সেটা প্রকাশ পায়। রিয়ার অত্যন্ত সুন্দরী প্রথম যখন দেখেছিল আহিরার কয়েক মিনিট পলক না ফেলে চেয়ে রয়েছিল রিয়ার দিকে। রিয়ার হাঁটা চলা থেকে শুরু করে সব কিছুতেই আলাদা একটা তেজ ছিল, যে কেউ প্রথম সাক্ষাতে রিয়ার প্রেমে পড়তে বাধ্য। সে মেয়ে হয়েও এতটা মুগ্ধ হতে পারে, কোনো ছেলে তো তার থেকেও দ্বিগুণ মুগ্ধ হবে রিয়ার ওপর। আহিরার এটাও শুনেছে রিয়া আর কিয়ান নাকি খুব ক্লোজ, কিন্তু কিয়ানের পক্ষ থেকে কোনোদিন এমন কিছুই দেখেনি, বরং কিয়ান রিয়ার উপস্থিতিতে বেশ বিরক্ত বোধ করে।
কিন্তু রিয়া কিয়ানের প্রতি একটু পাগলাটের স্বভাবের। কিয়ানের কথা উঠতেই রিয়া কেমন জানি পাগলাটে হয়ে যায়, যেটা আহিরা না চাইলেও মনের এক কোণে কেমন চিনচিন ব্যথা করত। কিন্তু মুখ ফুটে কিছু বলার তার সাহস হয়ে ওঠেনি। রিয়ার 2 দিন পর পর চৌধুরী বাড়িতে আসে, এমনকি নিজ হাতে রান্নাও করে রাহেলা চৌধুরীর সাথে কিয়ানের জন্য। রান্না সে করতে পারে না, কিন্তু কিয়ানের জন্য চেষ্টা করে, যেগুলো দেখার পর আহিরার আরও খারাপ লাগতো, কিন্তু চুপ থাকতো। কারণ রিয়াকে কিয়ানকে নিয়ে এত উতরা হতে দেখলেও কিয়ানকে কোনোদিন রিয়ার জন্য এমন করতে দেখেনি। তাই সে এতটা ভাবে না তার স্বামী তো ঠিক আছে, তাতেই তার চলবে। আর এই মুহূর্তে আহিরা রিয়ার সাহায্য নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সে যদি এখন না করে তাহলে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো তার ক্ষতি করে দেবে। তাই তার চেয়ে ভালো রিয়ার সাথে চলে যাওয়া। আহিরা রিয়ার দিকে তাকিয়ে বলে, ওকে আপু, তোমাকে অনেকগুলো ধন্যবাদ। রিয়া আহিরাকে গাড়িতে উঠতে বলে সে ড্রাইভিং সিটে বসে পড়ে। সেই ড্রাইভ করছিল এতক্ষণ। আহিরার পেছনের দরজা খুলে ভেতরে প্রবেশ করা মাত্রই সেখানে রিককে বসে থাকতে দেখে আঁতকে ওঠে। অধৈর্যরা ভূমিকম্পের ন্যায় কম্পিত হতে থাকে। আর রিক আহিরাকে দেখে বাঁকা হাসে। গাড়ির সামনের আয়নায় আহিরাকে এইভাবে আঁতকে উঠতে দেখে রিয়াও একই ভঙ্গিতে বাঁকা হাসে। রিয়া আবারও বলে, আহিরা, দরজা লাগাও, দেরি হয়ে যাবে আমাদের। আহিরা রিয়া কি করবে বুঝতে পারছে না। কাঁপা কাঁপা হাতে দরজাটা লাগিয়ে একদম গাড়ির জানালা ঘেঁষে বসে পড়ল। তার থেকে কিছুটা দূরেই রিক তার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রিক রিয়ার চাচাতো ভাই। রিয়ার সাথে সাথে মাঝে মাঝেই চৌধুরী বাড়িতে আসে। আর রিক যতবারই সেই বাড়িতে যায় আহিরার রুমের থেকে বের হয় না। কিছু মাস আগের ঘটনা, রিক প্রথমবার যখন তাদের বাড়ি যায় তখন সেও সালাম বিনিময় করে। তখন রিকের চাহনি আর অঙ্গভঙ্গি একদমই আহিরার ভালো লাগে না। তার দিকে কেমন বাজে দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল পুরোটা সময়। আহিরার অনেক অস্বস্তি হচ্ছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারছিল না কিছু। সেদিনটা আহিরা কোনো রকমে কাটালেও পরের বার যখন রিক বাড়িতে আসে তখন সকলেই অন্য রুমে চলে গিয়েছিল। আহিরা সেখানে কিছু একটা করছিল, রিক তখন সেখানে উপস্থিত ছিল না। কিন্তু হঠাৎ আহিরা নিজের কোমরে কারো স্পর্শ পেতেই চমকে ওঠে। আর দূরে সরে যেতে নিলেই রিক শক্ত করে আহিরার হাতের কবজি টেনে ধরে আর নিজের কাছে এনে আহিরাকে ভীষণ বাজেভাবে স্পর্শ করছিল, যেটা আহিরার লোচন জোড়ায় অশ্রুকণার জমা হতে থাকে। কোনোদিন এমন বাজে স্পর্শের সম্মুখীন হতে হয়নি এর আগে। আহিরা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল, আর সেটা রিক উপভোগ করছিল। আহিরাকে আরও বাজে প্রস্তাব দেয় রিক। সে সময় আহিরার তখন আটকে থাকা অশ্রুকণাগুলো বাঁধ ভাঙা বৃষ্টির মতো ঝরে পড়ছিল গাল বেয়ে। নিজেকে বাঁচানোর জন্য আহিরার কোনো উপায় না পেয়ে রিকের হাতে কামড় দিয়ে সেখান থেকে বাড়ি আসে। এরপর থেকেই রিক যখনই সেই বাড়িতে আসতো নানাভাবে আহিরাকে বাজেভাবে ধরার চেষ্টা করত। আর আহিরা কাউকে এই ব্যাপারে মুখ ফুটে বলতেও পারত না, কারণ এইসব যদি কাউকে বলে তারই চরিত্রে দাগ লেগে যাবে। রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী তাকে খারাপ মেয়ে ভাবতে শুরু করতো। আর কিয়ান নিশ্চয়ই সে ভাবতো সে স্বামী থাকা সত্ত্বেও অন্য কারো সাথে থেকে কিয়ানকে ধোকা দিয়েছে। সব মিলিয়ে আহিরা চুপ থাকাটাই বেছে নিয়েছে। তাই রিকশে বাড়িতে আসলে আহিরা ভুলেও রুমের বাহিরে বের হয় না। রাহেলা চৌধুরীর শত রাখার পরও সে বের হয় না। গাড়ি চলছে আপন গতিতে, আর আহিরার মনে ভয় জেগে বসেছে। কিন্তু রিয়া থাকায় কিছুটা ভয় কম লাগছে। রিয়া নিশ্চয়ই এসব সহ্য করবে না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ তো সে বসে বসে দেখবে না। তাই আহিরা নিজেকে শান্ত রেখেছে। এদিকে রিক তার ফোনে কিছু টাইপ করে, কাউকে সেটা পাঠাতেই সামনে ড্রাইভ করা রিয়ার মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। কিছু দূর যেতেই রিয়ার গাড়িটা হঠাৎ থামিয়ে দিয়ে পেছনে ফিরে রিক আর আহিরার দিকে তাকিয়ে বলে, আমি একটু সামনে ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে, আমার কাছে ক্যাশ নেই, তাই তোমরা দুজন এখানে অপেক্ষা করো, আমি আসছি। রিয়ার কথা শুনে আহিরা ভয়ে আটকে ওঠে। রিয়া এখান থেকে বের হয়ে গেলে রিক যে তার সাথে আবারও উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে সেটা স্পষ্ট বুঝতে পারছে। আর সে কিছুতেই রিকের সাথে এখানে একা গাড়িতে থাকতে চায় না। তাই সে রিয়ার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে ওঠে, আপু, তোমার সাথে আমাকেও নিয়ে চলো। আমি এখানে থাকবো না। রিয়ার যেন ইচ্ছে করছে আহিরার কথাগুলো না শোনার ভান করে কোনো কথা ছাড়াই গাড়ি থেকে বের হয়ে গেল। আর এদিকে আহিরা অসহায় চোখে রিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। এখন তার কি হবে?
আহিরার ভয়ে গলা শুকিয়ে সম্পূর্ণ কাট কাট হয়ে গেছে। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে গাড়ির ভেতরে কোনো অক্সিজেন আসছে না। আর প্রচণ্ড ভয়ে সেই ঘেমে উঠছেই এসির ভেতরেও। আহিরাকে এইভাবে ভয় পেতে দেখে রিক আবারও বাঁকা হেসে উঠে বিগুটে ভাবে শব্দ করে। সেই শব্দ শোনার পর আহিরার আরও যেন ঘেমে উঠছে। এদিকে রিক হাসতে হাসতে আহিরার দিকে তাকিয়ে বলে ওঠে, সুইটার এবার কোথায় যাবে? এতদিন অনেক লোকে চুরি করছো, কিন্তু আজকে কি করে লুকাবে? কোথায় লুকাবে? হুম, তুমি চাইলে আমার বুকের ভিতর লুকাতে পারো, আমি কিন্তু মাইন্ড করব না। বলেই আবারও বিদঘুটে ভাবে শব্দ করে হেসে ওঠে। রিকের হাসির শব্দে পুরো গাড়িটা কেমন জানি কেঁপে উঠছে মনে হচ্ছে। আয়রার ভয়ে নিজের কোলের ওপর থাকা ব্যাগটা চেপে বসে রয়েছে। একদম জানালা ঘেঁষে যদি পারতো তাহলে মাটি ফাঁক করে এখান থেকে ছুটে পালিয়ে যেত। রিক আহিরার নিকটে চলে আসে আর ধীরে ধীরে আহিরার দিকে হাত বাড়াতে নিলে আহিরা কোনো রকমে কঠিন গলায় রিকের দিকে তাকিয়ে বলে, আমাকে একদম ছবি না বলে দিলাম, নাহলে চিল্লানো শুরু করবো আমি, সাথে রিয়াপুকেও সব বলে দিব। আহিরার কথা শুনে রিক আবারও শব্দ করে হেসে ওঠে। রিক কিছু সময় হাসতে হাসতে হঠাৎ হাসি থামিয়ে আহিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, যত ইচ্ছে চিল্লাও, কারো কানে তোমার এই সুন্দর কণ্ঠস্বর পৌঁছাবে না। আর কাউকে কি বলবে? কোনো লাভ হবে না। কে বিশ্বাস করবে তোমায়? তুমি তো আমাকে নিজের রূপের জালে ফাঁসিয়ে এইসব করছো, আবার আমার দোষ দিচ্ছ। এটা একদমই ঠিক না সুইটার। বলেই হেসে ওঠে আহিরা। বুঝতে পারলো তার এইসব হুমকিতেও রিকের কিছু যায় আসবে না। তাই সে ঠিক করলো গাড়ি থেকে নেমে পড়বে। তাই অন্য হাত দিয়ে গাড়ির দরজাটা খুলতে চায়, কিন্তু তার আগেই রিক থাবা দিয়ে আহিরার বাহু টেনে ধরে নিজের কাছে এসে তার সাথে জোরাজোরি করতে শুরু করে। এদিকে আহিরার আটকে থাকা অশ্রুকণাগুলো ঝরতে থাকে অঝরে। আহিরা বারবার না করছে, তাকে ছুঁতে মানা করছে, কিন্তু রিক যেন আহিরার এই আকুতিগুলো উপভোগ করছে। সে আলাদা এক শান্তি পাচ্ছে এইভাবে আহিরাকে ঝটপট করতে দেখে। আহিরা গলা ফাটিয়ে কান্না করছে, কিন্তু তার এই কান্নার শব্দ বাহিরে যাচ্ছে না, গাড়ির চার দেয়ালেই বেজে উঠছে। রিক একের পর এক বাজে ভাবে ছুঁয়ে দিতে চাইছে আহিরাকে, আর আহিরা নিজেকে বাঁচানোর জন্য চোখ বন্ধ করে হাত পা ছোড়াছড়ি করছে। তার বিয়ের এত মাস পরও তার নিজের স্বামী কোনোদিন তাকে গভীরভাবে ছুঁয়ে দেখেনি। সেখানে অন্য একটা বেগানা পুরুষ তাকে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে। আয়রা যদি নিজেকে আজকে রক্ষা করতে না পারে তাহলে সে তার স্বামীকে মুখ দেখাবে কি করে? ধ্বংস হয়ে গুড়িয়ে যাচ্ছে আহিরা ভেতরে ভেতরে। আহিরার গাড়ির চারিদিকে নজর বোলাচ্ছে, নিজের আত্মরক্ষা করার জন্য কিছু একটা খুঁজছে, কিন্তু কোনো কিছুই দেখতে পায় না। এতে যেন তার মাথা আরও চক্কর দিয়ে ওঠে কি করবে না করবে। এদিকে রিক আহিরার এত ছোটাছুটিতে বেশ চটে গিয়েছে। রাগে রিকের ফর্সা মুখখানি লালচে হয়ে উঠেছে। সে হিংস্র থাবা দিয়ে আহিরাকে আবারও ধরতে নিলে সে সরে যাওয়ার পরে আহিরার কলেজের জামার হাতা ছিঁড়ে কিছুটা কাপড় রিকের হাতে চলে আসে। আহিরা শেষমেশ নিজেকে বাঁচানোর জন্য নিজের ব্যাগটা দিয়ে একের পর এক রিকের মাথায় বাড়ি মারতে থাকে। সাথে রিকের পেট বরাবর লাথিও মারে 3-4টা, যার কারণে রিক ব্যথায় আর্তনাদ করে ওঠে। সাথে প্রচণ্ড রকমের রেগে হুঙ্কার দিয়ে ওঠে সে। আহিরা সেই সুযোগে গাড়ির দরজা খুলে সেখান থেকে সোজা রাস্তায় লাফ দিয়ে নিজের প্রাণ নিয়ে কোনো দিকে না তাকিয়ে ছুটে চলতে থাকে। পেছনে তার রাস্তার মাঝে ব্যাগটা রাস্তায় পড়ে রয়েছে। আহিরার পায়ের জুতোটা পর্যন্ত খুলে গেছে। সেটা পরে নেওয়ার আহিরার ইচ্ছে জাগল না। সে এখন নিজেকে বাঁচানোর নেশায় ডুবে আছে। রাস্তা যেন উত্তপ্ত লাভা ঠেলে দিয়েছে। কেউ মনে মনে আহিরার পায়ের তালু ঝলসে যাবে মনে হচ্ছে, কিন্তু সে থামছে না। নাহলে রিকের হাতে পড়ে সে রক্ষা পাবে না। আর সে নিজেকে কোনোভাবেই কলঙ্কিত করতে চায় না। রিক তার পেছনে আসছে কিনা আহিরার জানা নেই। রাস্তায় থাকা ছোট ছোট ইটের টুকরো তার পায়ের ভেতরেও ঢুকে গেছে ইতিমধ্যে, যার কারণে হালকা হালকা রক্তপাত শুরু হয়েছে। প্রচণ্ড রকমের ব্যথায় আহিরা পা ভেঙে পড়ে যেতে নিলে কয়েকবার। অনেকটা দূর চলে এসেছে সে। আশেপাশে মানুষজন আরও কম, হাতে গোনা কয়েকজনই রয়েছে। তারাও বাঁকা চোখে আহিরার দিকে চেয়ে রয়েছে, কারণ আহিরার অবস্থা তেমন একটা ভালো নয়। জামা ছিঁড়া, চুলগুলো কেমন এলোমেলো, সব মিলিয়ে বেহাল একটা দশা। আহিরার কিছু দূর গিয়ে একটা রিক্সা দেখতে পায়। রিক্সাওয়ালা রিক্সার উপর বসে বিশ্রাম করছে।
দেখে বোঝা যাচ্ছে হয়তো এই সময়টাতেও একটু বিশ্রাম নিয়ে আবারও কাজে লেগে পড়বে। আহিরা ছুটে সেই রিক্সাওয়ালার কাছে ছুটে যায় আর কান্না করতে করতে অনুনয়ের স্বরে বলতে থাকে, চাচা প্লিজ আমাকে একটু বাড়ি পৌঁছে দিন না। আপনি যত টাকা নিতে চান নিয়েন, তাও আমায় একটু সাহায্য করুন। হঠাৎ কারো আগমনে রিক্সাওয়ালাটাও চমকে যায়। তিনি আহিরার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তাড়াতাড়ি করে বসা থেকে উঠে আহিরার দিকে তাকিয়ে বলে, আচ্ছা মা, আসো, কই যাইবা? ওডো বলো, আমি নিয়ে যাইতেছি। আহিরা রিক্সাওয়ালার কথাগুলো তাড়াতাড়ি শুনে উঠে পড়ে রিক্সায় আর ঠিকানা বলে দেয় কোনো রকমে। রিক্সা চলছে আপন গতিতে আর রিক্সায় বসেও একাধারে কেঁদে চলেছে আহিরা। আজকে কত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে সেটা সেই মাত্র জানে। আগে কোনোদিন এমন ভয়ানক পরিস্থিতিতে পড়তে হয়নি। আজকে যদি সে নিজেকে বাঁচাতে না পারতো তাহলে হয়তো কোনোদিন কিয়ানের মুখোমুখি হতে পারতো না। নিজেকে শেষ করা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো পথ থাকতো না। পা থেকে অনেকখানি রক্ত বের হয়েছে, প্রচণ্ড জ্বালাপোড়া করছে পদচরণে, কিন্তু তার থেকে বড় জ্বালাপোড়া করছে তার অন্তরে। বাড়িতে আসা মাত্রই রাহেলা চৌধুরী আহিরাকে দরজায় দেখে ছুটে আসেন বিধ্বস্ত আহিরার দিকে। কান্না করতে করতে চোখ মুখ লালচে হয়ে গেছে। আহিরার এমন অবস্থা থেকে কিছুটা আন্দাজ করতে পারলেন আহিরার সাথে খারাপ কিছু হয়েছে। আহিরাকে আসতে না দেখে রাহেলা চৌধুরী বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। কয়েকবার রহিমকে ফোন করার পর জানতে পারে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই নাকি সে কলেজে গিয়ে এখনো পৌঁছাতে পারেনি। সেটা শোনার পর তিনি রহিমকে অনেকক্ষণ বকাঝকা করেন। তারপর ঠিক করে বাড়ির আর একটা গাড়ি নিয়ে আহিরার কলেজে যাবেন। ততক্ষণে 2টারও বেশি বেজে গিয়েছে। কিন্তু তখন রহিম জানায় তার নাকি রাস্তায় রিয়ার সাথে দেখা হয়েছে, আর রিয়াই নাকি আহিরাকে সেই পথে আহিরাকে নিয়ে বাড়িতে দিয়ে যাবে। তাই আর তিনি যাননি, তিনি বাড়িতেই বসে আহিরার আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু 3টা বেজে গেছে, তারপরও আহিরা বা রিয়া কাউকেই আসতে না দেখে রাহেলা চৌধুরী আর বসে থাকতে পারেন না। স্বামীর কাছে সব কিছু ফোন দিয়ে খুলে বলেন ইউসুফ চৌধুরী মানুষ পাঠিয়েছে আহিরার কলেজে, কিন্তু সেখানে নাকি আহিরা নেই। রাহেলা চৌধুরী রিয়াকে অনেকবার ফোন দিয়েছেন, কিন্তু রিয়া তার ফোনই ওঠায়নি, যার জন্য তিনি আরও অস্থির হয়ে উঠেছেন। তাই তিনি কলেজের উদ্দেশ্যে যেতে নিলেই আহিরাকে এমন অবস্থায় বাড়িতে ঢুকতে দেখে তার রূহ আঁতকে ওঠে। তিনি ছুটে যায় আহিরার কাছে। আহিরা রাহেলা চৌধুরীর স্নেহময় স্পর্শ পেতেই তার বুকে কান্নায় লুটিয়ে পড়ে। রাহেলা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে অঝরে কান্না করছে আর আহিরা। রাহেলা চৌধুরীর মন আরও কুড়াচ্ছে আহিরার এমন কান্না দেখে। তিনি আহিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? আমাকে বল, কি হয়েছে? কোথায় ছিলি তুই এতক্ষণ? কান্না থামা মা, আমাকে বল, না হলে বুঝবো কি করে তোর কি হয়েছে? আহিরা যেন কান্না ছাড়া এই মুহূর্তে কিছুই বলতে পারে না। তার শরীর অসম্ভবভাবে কাঁপছে। রাহেলা চৌধুরী স্পষ্ট বুঝতে পারল আহিরার সাথে খারাপ কিছু হয়েছে, যার জন্য মেয়েটা এতটা ভয় পেয়েছে আর তার শরীর এইভাবে কাঁপছে। কয়েকজন সার্ভেন্টও আহিরার এমন দশা দেখে অবাক হন। আহিরাকে প্রথমবার এত খারাপভাবে কাঁদতে দেখছেন তারা। একজন গিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডা পানি নিয়ে আসে, রাহেলা চৌধুরীর দিকে এগিয়ে দেয়। রাহেলা চৌধুরী আহিরার মুখটা তার বুক থেকে তুলে নরম কণ্ঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, পানিটা খেয়ে নে, তারপর মাকে সব বল কি হয়েছে। না বললে বুঝবো কি করে তোর কি হয়েছে। বলেই রাহেলা চৌধুরী পানির গ্লাসটা আহিরার মুখের সামনে এগিয়ে ধরেন। আহিরা কোনো রকম পানিটুকু শেষ করে। এরপর তিনি আহিরাকে নিয়ে সোফায় বসিয়ে দিয়ে আহিরাকে ভালো করে পর্যবেক্ষণ করতে দেখতে পায় আহিরার হাত সহ গালে গলায় হাতের ছাপ, ফর্সা শরীরে হওয়ায় ছাপগুলো বেশ ভালো করে বোঝা যাচ্ছে। তার উপর জামার হাত ছা ছেঁড়া, সব মিলিয়ে তিনি যা বোঝার বুঝলেন। তার বুকটাও একইভাবে কেঁপে উঠল এইসব দেখে। কিন্তু আহিরা যতক্ষণ না কিছু বলছে তিনি শান্ত হতে পারছেন না। তিনি কাঁপা কাঁপা গলায় আহিরার দিকে তাকিয়ে বলে, এইসব কি করে হলো? কে কে করেছে? আমাকে বল আইরা, চুপ করে থাকিস না মা। আহিরা কোনো রকমে তার কান্না দমিয়ে রেখে হেঁচকি তুলতে তুলতে ভাঙা ভাঙা শব্দে বলতে থাকে, মা, ওই রিক আমার সাথে জোর জবরদস্তি করেছে মা। উনি অনেক খারাপ মা। আহিরা কথা শুনে রাহেলা চৌধুরী অবাক না হয়ে পারলেন না। রিক এমনটা করেছেন? তিনি আবারও জিজ্ঞেস করে, তুই তুই ঠিক আছিস তো? ও ও তোর কোনো ক্ষতি করেনি তো? আহিরা কান্না করতে করতে মাথা নাড়িয়ে না জানায়।
এটা দেখে রাহেলা চৌধুরী যেন দেহে প্রাণ ফিরে পেলেন। নিজের ছেলের বউ যদি ধর্ষণ হতো তাহলে তিনি নিজের ছেলেকে কি জবাব দিত? সব কিছু তো তাদের ওপরেই ছেড়ে দিয়েছে ছেলেটা। আর সবচেয়ে বড় কথা, আহিরার কাছে সবচেয়ে বেশি ছোট হয়ে যেত। তারা যে তাদের বাড়ির বউকেই রক্ষা করতে পারেনি। তিনি আহিরাকে নিজের বুকে টেনে নেন। মেয়েটা এখনও ভয় কাঁপছে। আল্লাহর রহমতে বেঁচে গেছে তাদের বাড়ির সম্পদ। সময়ের পালা বদলে ধীরে ধীরে ধরিত্রীর চারিদিকে নেমে আসছে প্রগাঢ় অন্ধকার। নীল আকাশের ঝলমলে পরিষ্কার আকাশ পাল্টে গিয়ে কালো আধারে ঢেকে গেছে গোটা আকাশটা। আকাশে আজকে কোনো চন্দ্রের দেখাই নেই, সাথে সেই কোনো তারা নক্ষত্র। আজকের আকাশটা সম্পূর্ণ কালো ঢাকা। অন্য দিনের মতো তারারা চিকচিক করে ঝলমল করছে না। আজকে আকাশও যেন আহিরার সাথে কেঁদে উঠছে। তার মনটাও আহিরার মতো বিষাক্ত কিছু স্মৃতিচরণে কেঁদে উঠছে। যে মেয়ে অন্ধকারে একা থাকতে ভীষণ রকমের ভয় পায়, সে মেয়ে বিকেল থেকে অন্ধকার রুমে রয়েছে। সেই তখন এসে রুমে নিজেকে বন্দি করে নিয়ে আর নিচে নামেনি। রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী বেশ কয়েকবার তার কাছে এসে তাকে সান্ত্বনা দিয়ে গেছেন, আর বারবার তার কাছে অনুতপ্ত প্রকাশ করছেন। এখানে তাদেরও বেশ ভুল ছিল। তারা সময় মতো যদি যেত তাহলে আহিরাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। কিয়ান দুদিন ধরে ঢাকার বাইরে গিয়েছে, তাই এমন একটা পরিস্থিতিতে আহিরার পাশে নেই। আহিরা বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। চুলগুলো পাগলের মতো অগোছালো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বালিশ জুড়ে। হঠাৎই অন্ধকারের মাঝে কেউ আহিরার হাত শক্ত করে চেপে ধরে এক ঝটকায় বুকের মধ্যে তীব্র শক্ত করে আঁকড়ে ধরেছে। আহিরা ভয়ে পেয়ে গেছে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠতেই সে কেঁদে ওঠে, কিন্তু গায়ের গন্ধটা নাকে এসে বাড়ি খেতেই আহিরাও অন্ধকারের মধ্যে থাকা মানুষটাকে শব্দ করে আঁকড়ে ধরে শব্দ করে কান্না করতে থাকে। এতক্ষণ পরেই মানুষটাকে পেয়ে আহিরা যেন আবারও ছোট বাচ্চা হয়ে গেছে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মনে হচ্ছে আহিরা কিয়ানের বুকের ভেতর ঢুকে যাবে। কিয়ান আলগা হাতে আহিরাকে কোলে তুলে নিয়ে বসে পড়ে, আর আহিরা কিয়ানের গলা জড়িয়ে কান্না করছে। অনেকক্ষণ ধরে আহিরা কান্না করে কিয়ান এবার শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আর কাঁদে না, পরে বাঁদরের মতো লাগবে। কিয়ানের এমন কথা শুনে আহিরা কিয়ানের বুক থেকে মাথা তুলে অন্ধকারের মাঝে কিয়ানের দিকে তাকায়। অন্ধকার হওয়ার কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধু দুজনের নিঃশ্বাসের ভারী শব্দ ছাড়া। কিয়ান এবার আহিরাকে কোলে নিয়ে রুমের লাইট অন করতেই আহিরা চোখ খিচে বন্ধ করে নেয়। একেই এতক্ষণ অন্ধকারের মধ্যে ছিল, তারপর দীর্ঘক্ষণ ধরে একাধারে কান্না করার ফলে চোখে আলোটা ভীষণভাবে ধরছে। কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে আহিরার মুখ সহ সারা শরীরে নজর বোলায়। আহিরার গায়ে এখনো রিকের হাতের ছাপগুলো কালচে হয়ে গেছে, যেটা দেখে কিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে মুহূর্তে, যার ফলে কপালের রগগুলো ফুলে দৃশ্যমান হলো। তীব্র ক্রোধে শরীর কাঁপছে তার। আস্তে করে সে আহিরাকে বিছানার উপর বসিয়ে দেয়। বিয়ে করা বউ হওয়া সত্ত্বেও একটা ফুলের টোকা দেয়নি যেখানে। অন্য কেউ এসে তার বউয়ের গায়ে দাগ করে দিয়েছে, সেটা সে কি করে মাফ করে দেয়? কিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় কোথায় ছুঁয়েছে তোকে ওই কিয়ানের এমন গম্ভীর ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে আহিরা চোখ বন্ধ রাখা অবস্থায় কেঁপে ওঠে। সে ধীরে ধীরে অশ্রুসিক্ত চোখ জোড়া মেলে তাকায় কিয়ানের দৃষ্টিতে। স্পষ্ট হিংস্র ফুটে উঠেছে। আহিরার মনে হলো তার জন্যই হয়তো কিয়ানের এই হিংস্রতা। কিয়ান কি তাকে ভুল বুঝবে? তাকে কি দূরে ঠেলে দেবে? এসব ভাবতেই আবারও কেঁদে ওঠে সে। সে তো নিজেকে রক্ষা করছে, তারপরও কি কিয়ান তাকে মেনে নেবে না? আহিরাকে কান্না করতে দেখে কিয়ান চোখ বন্ধ করে নিজের রাগটাকে কমানোর চেষ্টা করল। টানা 6 ঘন্টা ড্রাইভ করে ছুটে এসেছে। ইউসুফ চৌধুরীর কাছ থেকে আহিরার সাথে ঘটে যাওয়া ঘটনা কানে আসতেই কিয়ানের যেন নিঃশ্বাস সেখানে আটকে গিয়েছিল। মুহূর্তের মধ্যে মাথার মধ্যে ভয় জেগে বসেছিল যে এই যে আহিরাকে হারিয়ে ফেলেছেন, এত এত টাকা থাকা সত্ত্বেও নিজের বউকে বাঁচাতে পারেনি, তাহলে এত টাকা থেকে লাভটা কি তার? কিয়ান আহিরা চোখের পানি মুছে দিয়ে নরম কণ্ঠে বলে, কাঁদছো কেন? ব্যথা করছে কোথাও? বলেই অস্থির হয়ে পড়ে কিয়ান। আহিরা কিয়ানকে নরম হতে দেখে ফুপিয়ে ওঠে শব্দ করে, তারপর কান্না করতে করতে বলে, আমি অপবিত্র নই, আমায় দূরে ঠেলে দিবেন না প্লিজ।
আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি ভাবছেন আমি নোংরা, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমি নোংরা না। আহিরার কথা শুনে কিয়ানের বুকটা ধক করে ওঠে। বুঝতে পারে আহিরা হয়তো ভাবছে কিয়ান হয়তো আহিরাকে ভুল বুঝবে। কিয়ান উঠে আবারও আহিরাকে শক্ত করে নিজের সাথে আঁকড়ে ধরে। আহিরার চুলগুলোর ভাঁজে নিজের হাত চালিয়ে নরম কণ্ঠে বলে, শ্, কান্না করে না। আমি জানি আমার বোন নোংরা নয়, আর দূরে ঠেলে দেব না তো। আহিরার যেন তাও শান্ত হলো না। এখনও এটাই ভাববে চলেছে কিয়ান হয়তো তাকে ভুল বুঝছে। আহিরার আরও কিছুক্ষণ কান্না করে কিয়ানের বুকে মুখ লুকিয়ে। রাতের অন্ধকার সরে গিয়ে ধরণীতে নতুন দিবার সূচনা ঘটেছে। আরও কিছু সময় আগে পূর্ব আকাশে কমলার মতো রং ছড়িয়ে রয়েছে। কিছু সময় পরই কুসুমের মতো সূর্যি মামা দেখা দেবেন। পক্ষীরাজের আনাচে কানাচেতেও নেই নীল আকাশে, তবে দূর থেকে তাদের মোলায়েম কণ্ঠস্বর ভেসে আসছে। বোঝা যাচ্ছে কিছু সময় পর তারাও তাদের গন্তব্যের উদ্দেশ্যে তাদের নিয়ে থেকে বেরিয়ে নীল আকাশে ডানা মেলে উঠতে থাকবে। ঘাসের গায়ে লেগে আছে শিশির কণা, যা দেখতে মনে হচ্ছে কোনো মুক্তধারা আটকে রয়েছে। গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে কিয়ান আর আহিরা। কিয়ানের বক্ষ পিঞ্জরায় ছোট বিড়ালছানার মতো তার গলা শক্ত হাতে আঁকড়ে ধরে গভীর নিদ্রায় আচ্ছন্ন আহিরা। সারা দিন থেকে শুরু করে বেশ রাত অবধি অশ্রুপাত ঝরিয়েছে, যার কারণে এখন গভীর নিদ্রায় তলিয়ে রয়েছে। আহিরার কান্না করতে করতে কিয়ানের কোলেই ঘুমিয়ে পড়েছিল। তখন কিয়ান আহিরাকে বিছানায় ঠিক মতো শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। তারপর আহিরাকে টেনে নিজের বক্ষ পিঞ্জরায় বন্দি করে সে নিয়ে এসে নিজেও ঘুমের দেশে তলিয়ে যায়। সারাদিনের ছোটাছুটি, তার উপর এত লম্বা রাস্তা একা ড্রাইভ করে আসার সব মিলিয়ে কিয়ান নিজেও অনেকটা ক্লান্ত ছিল। কিয়ানের সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, যার কারণে সূর্য ওঠার 1 ঘন্টা পরই তার ঘুমও ছুটে যায়। খুব কম সময়ে সে অনেক দেরি করে ওঠে। রুমের বাহিরে থেকে আসা ভাঙচুরের নিকট শব্দে চকিত নেত্রযুগল মেলে চাইল আহিরা। অতপর একটু নড়ে চড়ে পিঠ পিঠ করে মনোহারিতা আখি জোড়া মেলে ভ্রুকটি করে পুরো চত্বর বোলানো। ঘুমের রেশ এখনও শোভাবান, যার জন্য ঠিক মতো চক্ষু মেলে তাকানো দায় হয়ে দাঁড়িয়েছে তার। ঘুম থেকে ওঠার পর আহিরাকে আলাদাই এক সৌন্দর্যে ঘিরে ধরে। ভোরের সিক্ত মুক্তোর মালার মতো ঝলমলে করছে তার মায়াবিনীর অনিন্দ আনন। বেশি কিছু সময় পর আহিরা উঠে বসে। অনেক সময় ধরে কান্না করার পরে এখন প্রচণ্ড রকমের মাথা ব্যথার জন্য আহিরার মনে হচ্ছে তার মাথা ঘুরে হাতে চলে আসবে। কিন্তু নিচ থেকে ভাঙাচোরার শব্দ থেকে শুরু করে চিৎকার ভেসে আসছে, যার কারণে আহিরার মনে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। তাই নিজের দুর্বলতাকে কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। বেলা কত হয়েছে আহিরার জানা নেই, কারণ রুমের পর্দাগুলো এখনও কেউ সরায়নি, যার কারণে বাহিরে থেকে কোনো প্রকার আলো প্রবেশ করতে পারেনি। আহিরা নিজেকে ঠিকঠাক করে কোনো রকমের রুম থেকে বাহিরে পা রাখা মাত্রই আবারও কিয়ানের হুঙ্কারের আহিরার বুকটা কেঁপে ওঠে। সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পায় রক্তাক্ত অবস্থায় রিক ফ্লোরে পড়ে রয়েছে। আর কিয়ান রিককে দেখে বারবার হিংস্র হয়ে উঠছে। ড্রয়িং রুমের অবস্থা বেহাল দশা, সব কিছু কেমন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফ্লোরে কাচের জিনিসগুলো টুকরো টুকরো হয়ে সেগুলোর কাজ চারিদিকে ছড়িয়ে রয়েছে। ড্রয়িং রুমের নাশকতার এমন নিকৃষ্ট দৃশ্যপট দেখে মুহূর্তেই আহিরা স্তব্ধ হয়ে গেল যেন। রিককে দেখে তার কালকে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মৃতিচরণে আসতেই তার নেত্রযুগলে একরাশ আতঙ্ক এসে হানা দেয়। সে পিছিয়ে যায় 2 কদম। রিককে কিয়ানের হাত থেকে বাঁচানোর জন্য সেখানে উপস্থিত সকলেই কিয়ানকে শান্ত হতে বলছে, কিন্তু ক্ষিপ্ত কিয়ান যেন নিজের মধ্যে নেই। সে যেন অন্য এক দুনিয়ায় রয়েছে, যেখানে শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো রিককে কেউ চাইলেই এখন বাঁচাতে পারবে না যতক্ষণ সে নিজ থেকে শান্ত হচ্ছে। রিয়া পাশে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে আর মিনতি করতে যাতে রিককে ছেড়ে দেয়। কিন্তু এদিকে ইউসুফ চৌধুরী বা রাহেলা চৌধুরী কেউই প্রথম দিকে কিয়ানকে বাধা দেয়নি, কারণ রিক যা করেছে সেটা জঘন্য একটা কাজ, যার কোনো ক্ষমা নেই। কিন্তু এখন রিকের খারাপ অবস্থা এইভাবে যদি মার খেতে থাকে, রিকের বড় কোনো কিছু হতে পারে, আর এতে করে সব কিছু পাল্টে গিয়ে কিয়ান দোষী হতে পারে। তাই ইউসুফ চৌধুরী আর রাহেলা চৌধুরী কিয়ানকে শান্ত হতে বলছে, এরপর যা করার পুলিশ করবে। কিন্তু কিয়ান তো কিয়ানই। এদিকে রাহেলা চৌধুরী চোখ পড়ে সিঁড়ির কাছে ভয়ে কাঁপতে থাকা আহিরার ওপর। তিনি বুঝতে পারেন রিককে আবারও দেখে প্যানিক অ্যাটাক হয়েছে।
এই মেয়েটা এইভাবে থরথর করে কাঁপছে। রাহেলা চৌধুরী ছুটে আহিরার কাছে গিয়ে আহিরার কাঁধ আঁকড়ে ধরে। আহিরার রাহেলা চৌধুরীকে কাছে পেয়ে নিজের আটকে থাকা অশ্রুগুলো বৃষ্টির ফোঁটার মতো ঝরে থাকে তার গা থেকে। রাহেলা চৌধুরী আহিরাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আহিরা যেন শান্ত হচ্ছে না। একই রিক, তার উপর কিয়ানের এমন হিংস্র রূপ এর আগে দেখেনি আহিরা। রিকের রক্ত দিয়ে হাত পা থেকে শুরু করে সারা মুখেও লেপ্টে রয়েছে, যার কারণে আরও ভয়ানক লাগছে রিককে। আহিরা শব্দ করে কেঁদে উঠে বলতে থাকে, মা, মা, এই লোক আমায় নোংরা করতে চায় মা। মা, ওনাকে এখান থেকে সরাও মা, না হলে আবার ছাড়বে না। আমায় বাঁচাও মা, আমাকে বাঁচাও। আহিরার কণ্ঠস্বর কিয়ানের কর্ণকুহরে যাওয়া মাত্রই তার তীক্ষ্ণ নেত্র যুগল জোড়া আহিরার দিকে তাক করে। তার নেত্র যুগল দিয়ে মনে হচ্ছে অগ্নিগিরি থেকে উত্তপ্ত লাভা পড়ছে। কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে আহিরার আর্তনাদগুলো শুনল, যা রিকের ওপর রাগ আরও বাড়িয়ে তুলল কিয়ানকে। সে তার সাথে থাকা শক্ত রডের মতো লোহার তৈরি চিকন জাতীয় লাঠিটা রিকের আঘাতপ্রাপ্ত পায়ে আবারও পরপর তীব্র জোরে বাড়ি মারে, যার কারণে রিক ঘর কাঁপিয়ে আর্তনাদ করে ওঠে। সেই আর্তনাদে আহিরাও চিৎকার দিয়ে ওঠে ভয়ে। কিয়ান থেমে যায় আহিরাকে এইভাবে ভয় পেতে দেখে। আহিরা রাহেলা চৌধুরীর বুকে মাথা গুজে ভয় কাঁপছে। কিয়ান তার হাতে থাকা লাঠিটা ফ্লোরে ফেলে দিতেই সেটা শব্দ হয়ে ওঠে। কিয়ান বড় বড় পা ফেলে আহিরার কাছে এগিয়ে যায়, আর শক্ত হাতে আহিরার নরম হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। তারপর রাহেলা চৌধুরীর কাছ থেকে নিজের কাছে নিয়ে নেয়। আহিরা ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে উঠল, কিন্তু কিয়ান তাকে ছাড়ল না। টানতে টানতে রিকের অতি নিকট নিয়ে গেল। এরপর রিকের রক্তাক্ত আঘাতপ্রাপ্ত জায়গাটায় নিজের পায়ের সাহায্যে জোরে চেপে ধরতেই রিক গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। আবারও যেটায় আহিরা কিয়ানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালালো, তবে লাভ হলো না মোটেও। কিয়ান রিকের দিকে তাকিয়ে রাগে রিরি করে বলে ওঠে, যেখানে আমার জীবনের প্রতিটি জিনিস আমার অনুমতি ব্যতীত স্পর্শ করো নিষিদ্ধ, সেখানে তুই আমার বউয়ের উপরে কুনজর দিয়েছিস কিভাবে? বুক কাঁপেনি তোর? নাকি ভুলে গিয়েছিলি আদ্রিয়ান কিয়ান চৌধুরী কে? ভাগ্য ভালো তোর চোখ এখনো চোখের জায়গায় রয়েছে, নাহলে তোর চোখ ওই স্থান থেকে উপড়িয়ে আনতে আদ্রিয়ান কিয়ান চৌধুরীর 2 মিনিটও লাগবে না। বলেই আবারও তীব্র জোরে পা দিয়ে রিকের রক্ত পড়া জায়গাতে পাড়া দিতেই রিক তীব্র আর্তনাদ করে ওঠে। এ যেন এক মরণ যন্ত্রণা রিকের জন্য। তার হাতেরও একই দশা। কিয়ান জ্বলন্ত আগুনের উপর তার হাত দুটো ধরে রেখেছিল, যার কারণে দু হাতে তালু পুড়ে গিয়ে মাংস কিছুটা সিদ্ধ হয়ে গেলে যেমনটা হয় তেমনটা হয়ে, সাথে কিয়ান তার পা ধারা হাত দুটো থেতলে দিয়েছে, যার কারণে তালু থেকে মাংসগুলো বেরিয়ে ভিতরের মাংসগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। এইসব সকলে নিজ চোখে দেখেছে, যার কারণে প্রত্যেকের মাঝে একটা ভয় কাজ করছিল কিয়ানের এমন হিংস্রতা দেখে। রিকের বাবা মা এখানে থাকে না, তারা জার্মানিতে থাকে। রিক বেড়ানোর জন্য এখানে কয়েক মাসের জন্য এসেছে। বাইরের দেশে বড় হওয়ায় বাইরের সব সংস্কৃতি বিস্তার করছে। তার উপর সে আহিরার পেছনে পড়েছিল রিয়ার কথা। রিয়াই বলেছিল যাতে কিয়ান আর আহিরার মাঝে সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু সব কিছু ভেস্তে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। যা করতে চেয়েছে সেটা তো হয়নি, উল্টো কিয়ান আর আহিরা যেন আরও কাছে এসে পড়েছে রিকের এমন কাজে। কিয়ান আবারও হুঙ্কার দিয়ে বলে ওঠে, বউ আমার, ওকে স্পর্শ করার অধিকারও আমার। তুই কি করে তোর অপবিত্র হাত দিয়ে আমার বউকে স্পর্শ করতে চাস? জানের ভয় নেই তো, তাই এত বড় ভুল করেছিস। ছাড়া পাচ্ছিস আমার বউয়ের জন্য, না হলে বিশ্বাস কর তোকে মাটিতে পুঁতে দিতাম। ও ভয় পাচ্ছে তোর এই নোংরা মুখ দেখে। সময়ের পিছু ধরে কেউ তাকে আটকাতে পারে না। সে এক অবাধ্য পাখির মতো ছুটে চলে। দেখতে দেখতে কেটে গেছে আরও 2 মাস। চারিদিকে শীতের আমেজ চলে এসেছে আজ শুক্রবার। চারিদিকে নিস্তব্ধ, যেন প্রকৃতি এখনো ঘুমের আরামে ডুবে আছে। আকাশের বুকে সূর্যের মুখ দেখা দিলেও তাতে উষ্ণতার কোনো ছোঁয়া নেই, মাত্র এক টুকরো ফিকে আলো। শীতকাল হওয়ার দরুন হাড় হিম করা ঠান্ডার দাপটে ঠকঠক করে কাঁপছে বিড়াল থেকে শুরু করে মনুষ্য জাতি অবধি। নতুন বছরের আগমন ঘটেছে জানুয়ারি মাসটা ডিসেম্বর মাস থেকেও বেশি ঠান্ডা পড়ে। গভীর নিদ্রায় আচ্ছন্ন কিয়ান বেশ রাত করে এসেছে, যার কারণ গভীর নিদ্রায় তরিয়ে এসে
আর তার কাঁধের ওপর আহিরার মাথাখানা রাখা সে আরও অনেক আগেই ঘুম থেকে উঠেছে। কিন্তু কিয়ান তাকে শক্ত করে আঁকড়ে ধরে রয়েছে, যার কারণে সে নড়াচড়া করার মতো অবস্থায় নেই। আজকাল আহিরা যেমন কিয়ানের বুকে মাথা না দিলে ঠিক মতো ঘুমোতে পারে না, ঠিক তেমনই কিয়ানও যেন আহিরাকে নিজের সাথে মিশিয়ে না নিয়ে ঘুমোতে পারে না। কিয়ান এখন আর বাহিরে থাকে না। যত কাজই থাকুক না কেন, রাতেই ঠিক বাড়িতে আসবে, সে যত রাতই হোক না কেন। আহিরা তার স্বামীকে প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছে। লোকটা একটু রাগী গলায় কথা বলে আহিরার নেত্র জুড়ে বৃষ্টি নামে। কিয়ান তাকে ভালোবাসে নাকি না সেটা আহিরা জানে না, কারণ কিয়ানের কর্মকাণ্ড বলে সে আহিরাকে নিয়ে খুবই পজেসিভ। কিন্তু লোকটা তার কঠিন আবরণে আবর্তিত থাকায় আহিরা বুঝে উঠতে পারে না কিয়ানের মনে আসলে কি চলে। কিছুদিন আগের ঘটনা, তাদের কলেজের একটা ছেলে তার পিছে কয়েক মাস যাবৎ পড়েছিল। ছেলেটা জানতো না যে আহিরা বিবাহিত, কারণ ক্লাসের কয়েকজন ছাড়া আহিরার কারোর সাথেই তেমন পরিচিতি নেই, যার কারণে খুব কম মানুষই জানে তার সম্পর্কে। একদিন ছুটির সময় হঠাৎ সেই ছেলেটা আহিরার কাছে আসে। যখন সে বাড়ির গাড়ির জন্য কলেজের গেটের সামনে অপেক্ষা করছিল, হঠাৎই ছেলেটা তার হাতে একখানা কাগজ গুজিয়ে দিয়ে চলে যায় হাসি দিয়ে। আহিরা বোকার মতো চেয়ে রয়েছিল নিজের হাতে থাকা কাগজটার দিকে, বুঝতে পারছিল না তার কী করা উচিত। যখন হাতের উপর থেকে নজর সরিয়ে সামনে দৃষ্টি তাক করতেই কিয়ানকে রেগে লাল হয়ে যাওয়া মুখশ্রীটা দেখতে পায়। আহিরা অবাক হয়ে যায় কিয়ানকে এই সময় এখানে দেখে। কিয়ানের আজকে একটা জরুরি মিটিং ছিল, যার কারণে আজকে সে আহিরাকে আনতে যেতে পারবে না বলে শুনেছিল, যার কারণে আহিরার মনটা খারাপ হয়ে গিয়েছিল। কারণ তাকে দিয়ে আসা নিয়ে যাওয়া কিয়ান নিজেই করে। আহিরাও ভালো লাগে কিয়ানের সাথে সময় কাটাতে। আহিরার মুখে হাসির রেখা ফুটে ওঠে। সে এগিয়ে এলো কিয়ানের কাছে। কিয়ানের রেগে থাকার বিষয়টা বুঝলো না, তাই সে হাসি মুখে জিজ্ঞেস করে, আপনি এসেছেন? আপনি কি রেগে আছেন কোনো বিষয় নিয়ে? কথাটা শেষ হতেই কিয়ান থাবা দিয়ে আহিরার হাতে থাকা কাগজটা নিজের কাছে নিয়ে সেটা মেলতেই দেখতে পায়। তোমাকে তোমার নামে সম্বোধন না করার জন্য দুঃখিত। যাকগে, তোমাকে এখন প্রথমবার দেখেছিলাম, তখন অন্তঃকরণের নতুন এক অনুভূতির উপস্থিত টের পেলাম। মনে হলো আমার ছোট্ট হৃদয়টা কাউকে সেখানে জায়গা দিয়ে দিয়েছি। না চাইতেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি আমি। প্রতিদিন তোমাকে দেখা নেশা ছুটে আসি কলেজ। না হলে আমার মতো ছেলে মাসেও কলেজে পা রাখে কিনা সন্দেহ। আল্লাহ হয়তো চেয়েছিল আমাদের দেখা হোক, তাই সেদিন কলেজে এসেছিলাম আর তোমাকে দেখেও পেয়ে গেলাম। জানো, তোমার চোখ দুটোই অথল সমুদ্র থেকেও গভীর মনে হয়। তোমার চোখের গভীরতা হারিয়ে যায়। তোমার সাথে আমি প্রেম নয়, নিজের অর্ধাঙ্গিনী রূপে পেতে চাও আজীবনের জন্য। শুধু আমি না, এই কলেজের অনেক ছেলেই তোমার প্রেম মতোয়ারা। হুট করে কেউ যদি এসে আমার ইরাপ্তিকে নিজের করে, তাহলে আমি সহ্য করতে পারবো না। তুমি যদি রাজি থাকো, তাহলে আমি আমার পরিবারকে তোমার বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব পাঠাবো। আগে বিয়ে করি, তারপর না হয় প্রেম করব। চিঠির লেখাগুলো মাত্র পড়া মাত্রই কিয়ান যেন আগের থেকেও দ্বিগুণ রেগে ফেটে ওঠে। হাতে থাকা কাগজের টুকরোটা টুকরো করে ছিঁড়ে নিচে ফেলে দেয় আর রক্তিম নেত্রজোড়া আহিরার দিকে তাক করতেই আহিরা ভয় পেয়ে যায়। সে বুঝলো কাগজটায় এমন কিছু লেখা ছিল যে কিয়ান এমনভাবে রেগে গেল আগের থেকেও বেশি। কিয়ান আহিরার হাত টান দিয়ে নিজের অতি নিকটে নিয়ে এসে রাগে রি রি করে বলে ওঠে, তো সাহস কি করে হয় অন্য ছেলের কাছ থেকে প্রেমপত্র নেওয়ার? প্রেমপত্র? মানে বুঝলাম না। আমি জানি না কাগজে কি ছিল। ওই ছেলেটাকে তাও তো আমি চিনি না, বিশ্বাস করুন। কিয়ান আহিরার হাত শক্ত করে চেপে ধরে কলেজের ভেতরে চলে যায়। কলেজের ভেতরের প্রবেশ করার পর কিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে খুঁজতে থাকে, আর খুঁজেও পায়। কিয়ান সোজা সেদিকে চলে যায়। ছেলেটার নাম সালাম, এখানকার স্থানীয় বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে। সালাম তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎই কেউ তার মুখ বরাবর মারতেই নিচে মাটিতে ছিটকে পড়ে। আশেপাশের সকলের নজরই এখন এদিকে।
কিয়ান ছেলেটাকে উঠিয়ে একের পর এক আঘাত করতেই থাকে। আহিরা ভয় পেয়ে যায় কিয়ান রেগে উঠল, তাকে থামানো অনেক কষ্টদায়ক। সালাম কিছুই বুঝে উঠতে পারল না হঠাৎ আক্রমণের কারণ। সে কিছু বলবে সেটারও সুযোগ দিচ্ছে না। আশেপাশের সালামের বন্ধুরা কিয়ানকে আটকানোর চেষ্টা চালায়। এখানে অনেকেই কিয়ানকে চেনে, যার কারণে অনেকে ভিডিও করা শুরু করেছে। কেউ কেউ নানা রকমের কথা বলছে। আহিরা কান্না শুরু করে দিয়েছে। কিয়ানের বারবার থামতে বলছে, কিন্তু সে যেন নিজের মধ্যে নেই। সালামের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। কিয়ান সালামকে নিচ থেকে উঠিয়ে রাগে রি করে বলে, প্লিজ থামুন, আপনি এমন করবেন না প্লিজ, ভয় করছে আমার। তোর সাহস কি করে হয় আমার বউকে প্রেমপত্র দেওয়ার? আমার বাড়িতে আমার বউকে বিয়ে করার প্রস্তাব পাঠাবি? এত সাহস তোর? ওর দিকে নজর দেওয়ার আগে তো জানা উচিত ছিল কার বউ। বলেই কিয়ান আবারও একইভাবে মারতে থাকে। সারা কলেজের মাঠ জুড়ে মানুষজন জড়ো হয়েছে, সবাই দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না সালামকে বাঁচাতে। আয়রা কি করবে বুঝতে পারছে না। দিশারা হয়ে শুধু অশ্রু ঝরাচ্ছে আর বারবার কিয়ানকে থেমে যেতে বলছে। আয়রা যদি জানতো কাগজের ভেতরে প্রেমপত্র রাখা থাকবে, তাহলে কোনো দিনও সেটা নিত না। সালাম কিয়ানের মুখ থেকে আমার বউ কথাটা শুনে একদম স্তব্ধ হয়ে যায়। সে সত্যিই জানতো না আহিরা বিবাহিত। এর মানে আহিরা কোনোদিনই তার ছিল না। কিয়ানের মার গুরু এখন তার গায়ে লাগছে না। আহত দৃষ্টিতে সে শুধু আহিরার দিকে তাকিয়ে আছে, কান্নায় ভেজা নিষ্পাপ সেই মুখটার দিকে। কান্না করেও বুঝি কাউকে এতটা সুন্দর লাগতে পারে? আহিরাকে না দেখলে হয়তো সেটা কোনোদিন বুঝতে পারতো না সে। আহিরা তার কাছে এখন নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। সালামের কাছে আগে মেয়ে মানে ছিল ভোগ করা পণ্য। টিস্যুর মতো ক্ষণে ক্ষণে মেয়ে পাল্টানো ছিল তার স্বভাব। বড়লোক বাপের আদরে বিগড়ে যাওয়া ছেলে সে। যখন যা চেয়েছে মুহূর্তের মধ্যেই পেয়েছে, কিন্তু আজ বুঝতে পারছে না পাওয়ার বেদনাটা কতটা গভীর। আহিরা এইসব আর সহ্য করতে পারল না, তাই মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল। কিয়ানের রাগ বরাবরই বেশি। যখন রেগে যায় তখন নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না, যেটাকে আহিরা প্রচণ্ডভাবে ভয় পায়। রিকের সময় এর থেকেও ভয়ানক হয়েছিল, আর তেমন না হলেও হাতে সময় লাগবে না আহিরা সেটা বুঝতে পারছে। মাঠে এখন তার শিক্ষকরাও দাঁড়িয়ে আছেন। এত বড় একজন ব্যবসায়ী হয়ে রাস্তায় মারপিট করা ব্যাপারটা সকলের চোখে অস্বস্তিকর ঠেকছে। মানুষজন নানা কথা বলছে, কেউ বলছে জামাই থাকতে পরকীয়া ধরা খেয়েছে, আবার কেউ বলছে দুজনের সাথে একসাথে সম্পর্ক রাখতে গিয়ে ধরা খেয়েছে। সব কথাই আহিরার কানে আসছে। তাতে তার কান্নার গতি আরও বেড়ে গেছে। আহিরা কান্নার ফাঁকে হালকা কণ্ঠে বলে উঠল, প্লিজ এসব বন্ধ করুন, দেখুন সবাই কি সব বলছে, আমি এমনটা নই, প্লিজ বন্ধ করুন। কিয়ান শান্ত হলো যেন। পেছনে ফিরে আহিরাকে নিচে বসে কাঁদতে দেখে তার রাগ কিছুটা কমে আসে। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল, যাতে রাগটা কমে আসে। সালামের অবস্থা কাহিল। কিয়ান ছেড়ে দেওয়া মাত্রই তার বন্ধুরা তাকে ঘিরে ধরেছে। কিয়ান আহিরার কাছে চলে যায়। হাঁটু গেড়ে বসে আহিরার মাথায় হাত রাখতেই আহিরা তার অশ্রুসিক্ত নেত্রজোড়া তার দিকে তাকাতেই কিয়ানের বুকটা ধক করে ওঠে। এই মেয়েটার চোখে অশ্রু দেখলে কেমন জানি সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। মনে হয় তার জীবনে বড় কোনো কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এরকমটা তার সাথে আগে কখনো ঘটেনি। যখন থেকে এই মেয়ের আগমন ঘটেছে তার জীবনে, তখন থেকে এইসব শুরু হয়েছে। আহিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কিয়ান হাত বাড়িয়ে আহিরার গাল বেয়ে পড়তে থাকা অশ্রুকণাগুলো মুছে দিতে থাকে। কিন্তু কিছু সময় পর আবারও আহিরার নেত্রপল্লব বেয়ে পড়া অশ্রুধারা আহিরার গাল দুটো ভিজে ওঠে। কিয়ান কোনো দিকে না তাকিয়ে সোজা আহিরাকে নিজের কোলে তুলে নেয়। আশেপাশে এতে করে আরও কথা বেড়ে যায়, কিন্তু কিয়ান সেদিকে বিন্দু মাত্র তোয়াক্কা করল না। সে আহিরাকে নিয়ে সোজা সেই মাঠ থেকে নিজের গাড়ির কাছে চলে আসে। গাড়ির দরজা খুলে আহিরাকে ভেতরে বসিয়ে দিয়ে নিজেও এসে গাড়িতে বসে পড়ে। এরপর গাড়ির এসি অন করে দিয়ে আহিরাকে নিজের কোলের ওপর বসিয়ে আহিরার গলদেশে নিজের মুখটা ডুবিয়ে দেয়। হঠাৎ এমনটা করে আহিরার কান্না বন্ধ হয়ে গেছে। এখন বেশ লজ্জা লাগছে তার। কিয়ানের গরম নিঃশ্বাস আহিরার গলদেশে এসে বাড়ি খাচ্ছে। এতে করে আহিরা নিজেও অস্থিরতায় পড়ে যায়। কিয়ানের হুটহাট এমন কর্মকাণ্ডে সে সবসময় অস্থিরতায় পড়ে যায়। এইভাবেই তাকে সারা রাস্তায় যেতে হয়েছে। কিয়ানের বুকে ঘুমিয়ে পড়েছিল সে। কান্না করার ফলে ক্লান্তিতে দু চোখ ভরে ঘুম পাখি হানা দিয়েছিল তার।
সেদিনের পর সে আর সালামকে দেখতে পায়নি। আয়রা খোঁজও করেনি সালাম কোথায় আছে বা কেমন আছে। আয়রা কোনো রকমে কিয়ানের শক্ত আবদ্ধতা থেকে নিজেকে মুক্ত করে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। গায়ে গোলাপি রঙের ওড়না জড়ানো, তারপর শীত নিবারণের জন্য মোটা পশমের তৈরি সোয়েটার পরা, যার কারণে ঠান্ডা তেমন একটা লাগছে না। তবে বাহিরের ঠান্ডা শিরশির বাতাসে আহিরার গাল সহ নাক লাল হয়ে টমেটোর মতো লাগছে। মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে। আহিরা বাগানে নামতেই দেখতে পায় রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিচ্ছেন। এই রকম পরিবেশে গরম গরম ধোয়া ওঠা চা খাওয়ার মজাটাই আলাদা। আহিরা হাসি মুখে তাদের কাছে চলে যায়। আহিরাকে দেখে রাহেলা চৌধুরী হাসি মুখে বলেন, ঘুম শেষ তোর? এত তাড়াতাড়ি উঠছিস কেন এই ঠান্ডার মধ্যে? ভালো লাগছিল না রুমে থাকতে, তাই এখানে চলে এসেছি। তোমরা তো আমাকে ফেলেই চা খেয়ে নিলে। হালকা অভিমানী কণ্ঠে কথাটা বলে ওঠে আহিরা। আহিরার কথা শুনে রাহেলা বেগম হালকা হেসে ওঠেন। তিনি আহিরাকে নিজের পাশে বসতে ইশারা করেন। আহিরা রাহেলা চৌধুরীর পাশে বসে পড়ে। তিনি বলেন, আচ্ছা, আর রাগ করতে হবে না। ওখানে আছে, যত ইচ্ছে খা। কিয়ানা কি এখনো ঘুমোচ্ছে? হুম, ওনার তো সময়ই হয় না আমাদের সাথে থাকার। সারাদিন কাজ নিয়েই পড়ে থাকে। মনে হয় কাজ একমাত্র ওনার বউ। আহিরার এমন কথা শুনে ইউসুফ চৌধুরী সহ রাহেলাও হেসে ওঠেন। তাদের হাসতে দেখে আহিরা কিছুটা মুখ ফোরায়। রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী এখন তার নিজের বাবা মায়ের মতোই। সে মন খুলে সব বলতে পারে তাদের। আহিরার ভাগ্যটা সত্যিই ভালো, না হলে এমন ভালো শ্বশুর শাশুড়ি কজনই বা পায়। আহিরা আশাও করেনি তার ভাগ্য এতটা ভালো হতে পারে। হঠাৎই কিয়ানের কণ্ঠস্বর শুনতে পায়। উচ্চস্বরে আহিরার নাম ধরে ডাকছে। হঠাৎ কিয়ানের কণ্ঠস্বর শুনে আহিরা সহ রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী কিছুটা ঘাবড়ে যান। ভাবলেন কিছু একটা হয়েছে। গলার স্বর শুনে মনে হচ্ছে রেগে আছে। আহিরা ঠোক গিলল শুকনো। সে এমন কিছু করেছে নাকি? খুই, তার তো তেমন কিছুই মনে পড়ল না। যাই হোক, আহিরা বসা থেকে উঠে বাড়ির ভেতরে চলে গেল। রুমে প্রবেশ মাত্রই হঠাৎ একখানা শক্ত হাত এসে আহিরার লতানো কোমর মিশিয়ে নেয় নিজের সাথে। আহিরা হালকা ভয় পেল বটে, তবে বুঝলো এটা কিয়ান, তাই চুপ করে রইল। আহিরার কানে এলো কিয়ানের শক্ত গলায় বলা কথা, কাকে বলে বাইরে পা রেখেছো? দেখছিলেন আমি ঘুমাচ্ছিলাম, তাহলে বাইরে গেছো কেন? আহিরা কিয়ানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, উম, না, মানে আপনি তো ঘুমিয়েছিলেন তাই ডাকিনি আমি আপনাকে। আর আমি বাইরে যেতাম আর আপনি অনেক শক্তভাবে ধরেছিলেন, তাই আর কি। আপনার ঘুমে যেন সমস্যা না হয়, তাই আস্তে করে চলে গেছি আর কি। আমি যেতে বলেছি? আমি যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ আমার সাথে থাকবে, যতক্ষণ না আমি বলছি তোমাকে যেতে। নেক্সট টাইম আমি ঘুমালেও আমার অনুমতি না নিয়ে কোথাও যাবে না। আহিরা এবার মহা বিপদে পড়ল। এটা কেমন কথা? সে কি এখন বাহিরেও যেতে পারবে না নাকি? ভারী আজব মানুষ তো। এই বলে তাকে নাকি পছন্দ করে না, আবার ব্যবহার করে যে কতটাই না ভালোবাসে। আহিরা এবার নিজেকে ছাড়ানোর জন্য মোস্টামুষ্টি করতে করতে বলে, আপনি এমন আজব আচরণ কেন করেন? আর এটা কেমন কথা যে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ রুমে থাকবো? মা বাবা কি ভাববে? আপনার লজ্জা নাই থাকতে পারে, তাই বলে যে আমারও থাকবে না এমনটা তো আর নয়। তাই আমায় ছাড়ুন। বলেই আহিরা আবার ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। তবে তেমন কোনো লাভই হয় না। কিয়ানের শক্তির কাছে আহিরার শক্তি কিছুই না। লোকটার যে আজকাল কি হয়েছে আল্লাহ জানে। কিয়ান বাড়িতে থাকলে একনুর কিছু সময়ের জন্য রুমের বাহিরে পা রাখলে এমন চিল্লাচিল্লি করা শুরু করে। আহিরা আবারও কিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি কি আমার প্রেমে পড়েছেন? যদি পড়েন তাহলে বলে দিয়েন। আপনার মতো ছেলেকে আমি আমার প্রেমিক হিসেবে কিন্তু মানবো না। এই বলে দিলাম আমি। কিন্তু হ্যাঁ, আর আপনি কবে থেকে এত মেয়ে ঘেঁষা হলেন? যখন তখন আমাকে এভাবে ধরার মানেটা কি? আমার স্বামীর হক মারতে চান নাকি? এটা হলে আমি কিন্তু মামলা করবো আপনার নামে, বলে দিলাম। আহিরার এমন বেহুদা কথা শুনে কিয়ান বিরক্তিসহ কারে আহিরার দিকে দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোমার মতো স্টুপিডের প্রেমে কে পড়বে? আমি? ইম্পসিবল। ও আচ্ছা, তাহলে আমি কালাম না ফালামের সাথে প্রেম করব? এমনিতেও খারাপ হবে না হয়তো ওই ফালাম। আহিরার মুখ থেকে এমন কথা শুনে কিয়ানের মুখশ্রী মুহূর্তের মধ্যেই পাল্টে গিয়ে কেমন রক্তিম হয়ে গেছে। মনে হচ্ছে চোখ দিয়েই আগুন ছড়াবে এই লোক আজকে।
কিয়ানের হাতের বাঁধন আগের থেকেও শক্ত হয়ে আসে। সে আরও শক্ত করে আহিরাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে দাঁতের দাঁত চিবিয়ে বলে, মুখ ভেঙে হাতে ধরিয়ে দেবো একদম, স্টুপিড মেয়ে। নেক্সট টাইম কারো নাম যদি তোমার মুখ থেকে শুনেছি তাহলে খবর আছে। সকাল থেকে রিয়া এই বাড়িতে উপস্থিত হয়েছে। পরনে তার হলুদ রঙের গোল গ্রাউন, অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে। সুন্দর মানুষদের যা কিছু পরে তাতেই তাদের অসম্ভব রকমের সুন্দর লাগে, সেটা আহিরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে কিয়ানের জন্মদিন, 25 জানুয়ারি কিয়ানের জন্মদিন, সেটা আহিরা জানত না। আজকে নিচে গিয়ে জানতে পারলো কিয়ানের জন্মদিন। আহিরার মনটা খারাপ হয়ে গেছে, কারণ সকালে রিয়া এসে হাজির। রিয়া এই সবার প্রথম উইশটাও করেছে। এটা নিয়েও আহিরার একরাশ বিষণ্ণতা ঘিরে ধরেছে, কারণ বউ সে নিজের স্বামীর জন্ম তারিখটা পর্যন্ত জানে না। কিয়ান রিয়ার উপর প্রচণ্ড রকমের বিরক্ত। সেদিনের ঘটনার পর সে আর রিয়াকে সহ্য করতে পারে না। রিয়া বারবার ক্ষমা চেয়েছে সেদিনের জন্য, তারপরও কিয়ানের মন গলতে পারেনি। বাকি বাড়ির সবাইকে মানিয়ে নিয়েছে সে। আহিরা সব কিছু চুপচাপ বসে বসে দেখছে রিয়া কিভাবে কিয়ানের জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করছে। আহিরার কেন জানি মনে হয় রিয়া কিয়ানকে পছন্দ করে বা ভালোবাসে। আহিরা আস্তে করে বসা থেকে উঠে নিজের রুমে চলে যেতে নিল। হঠাৎ পেছন থেকে রিয়া ডাক দিয়ে ওঠে, আহিরা, কিয়ানের জন্য আমিও ওর রুমেও সারপ্রাইজ দিব, তুমি ওইখানে যেও না প্লিজ। রিয়ার কথা শুনে আহিরার মনটা আরও খারাপ হয়ে গেল। তার স্বামী অথচ তার কোনো অধিকার নেই। আহিরা আবারও নিজের স্থানে বসে পড়ে। এখন তার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে, তাই সে আর এক মুহূর্ত সেখানে থাকে না, উঠে অন্যদিকে চলে যায়। আহিরা বাগানের দিকটায় এসেছে। তার হাতে কিয়ানের কিনে দেওয়া ফোন, কয়েক মাস আগেই এটা কিনে দিয়েছে তাকে। সে অবশ্য ফোন ব্যবহার করে না তেমন, তবে আজকে কি মনে করে সে দিয়াকে ফোন দিল। মেয়েটার অনেকদিন হয় কথা হয়নি। কিছু সময় যেতেই দিয়া কলটা উঠাতেই আহিরার কানে দিয়ার কণ্ঠস্বর ভেসে আসে, কে আপনি? এখানে কি চাই? অচেনা মানুষকে ফোন দিতে লজ্জা লাগে না? রাগের সাথে কথাগুলো বলে বড় একটা দম নেয় দিয়া। আহিরার বুঝতে পারে দিয়া রেগে আছে তার উপর। এতদিন পর কথা হচ্ছে দিয়ার সাথে। আহিরা আমতা আমতা করে বলে, রাগ করিস না সোনা, কি করব বল, ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোর সাথে কথা বলা হয়ে ওঠেনি। আপনি কে বলছেন? আপনাকে আমি চিনি না তো। দিয়া সোনা, রাগ করিস না। তুই যদি এখন কথা না বলিস আমি কিন্তু কান্না করে দেবো। এখন বলে দিলাম কিন্তু আমি, সবাই খালি আমার সাথেই এমন করে। আহিরা বলতে বলতে ফুপিয়ে উঠল হালকা। রিয়া কিয়ানকে নিয়ে এত বাড়াবাড়ি দেখে তার কান্না পাচ্ছে। যদি কিয়ানও আস্তে আস্তে এটির জন্য রিয়াকে পছন্দ করে, তাহলে তার কি হবে? এসব ভাবতেই সে আবারও ফুপিয়ে উঠল। আহিরাকে ফোপানোর শব্দ শুনে দিয়া তার রাগ দূরে রেখে বলে, কি হয়েছে জানো? কেউ কিছু বলেছে? তোর জামাই কিছু বলেছে? যদি বলে থাকে তাহলে আমি ওর নাক ফাটিয়ে দিব একদম। না, উনি কিছু করেননি। ওনার আজকে জন্মদিন, আর জানি ওনার সবকিছু রিয়া আপু করছে। মনে হচ্ছে আমি ওনার বউ না, রিয়া আপুই ওনার বউ। আমাকে আবার বলছে আমি যেন রুমে না যাই, ওখানেই নাকি সারপ্রাইজের ব্যবস্থা করবে। তুই বলিসনি কিছু, নাকি বলদের মতো বসে আছিস? আমি কি করব? আমি জানতামও না ওনার জন্মদিন কবে, আর রিয়াপুর কাছ থেকেই তো জানতে পারলাম ওনার জন্মদিন। আহিরার কথা শুনে দিয়ার ইচ্ছে করলো ওই মেয়েটার মাথায় দুটো বাড়ি মারতে। নিজের স্বামী অথচ অন্য একজন এসে ওর জায়গা দখল করার চেষ্টা করছে, সেটা আহিরা বোকার মতো হতেও দিচ্ছে। সে নিজের রাগটা ঝেড়ে ফেলে বলে, তুই আসলেই বলদ। রিয়া যে তোর জামাইকে পছন্দ করে সেটা তুই এখনো বুঝিসনি। বাহ, শেয়ালকে মুরগি আদি দিয়ে বসে আছিস। আমি কি করব বল, রিয়াপু মাঝে মাঝে আসে, আর আসলেই উনি ওনার উপর এমন অধিকার খাটায়। আচ্ছা, তোদের মধ্যে সব হয়েছে? মানে তোরা কি এখন স্বাভাবিক কাপলদের মতো, নাকি আগের মতোই আছিস? কি সব হবে? তবে উনি আগে থেকে অনেকটা বদলে গেছে, আজব ব্যবহার করে। মানে উনি বলে যে উনি যখন বাড়িতে থাকবে সবসময় নাকি ওনার সাথেই থাকতে হবে, রুম থেকে ওনার অনুমতি ছাড়া বাইরে বের হতে পারবো না। আর একবার বের হয়েছে দেখে আমাকে বলে মুখ ভেঙে হাতে ধরিয়ে দেবে। হ্যাঁ, আহিরার কথা শুনে দিয়া কিছুটা ভেবে চিনতে পারে। আচ্ছা শোন, আমি যা যা বলবো তাই তাই করবি। যদি না করিস তাহলে তোর সাথে কথা নেই বলে দিলাম। আর সব কিছু করার পর আমাকে ছবিও দিবি। কি করব বল, কিন্তু উল্টাপাল্টা কিছু বলবি না একদমই। চুপ কর, আমি যা বলবো তাই তাই করবি।
এরপর দিয়া আহিরাকে কিছু বলতে থাকে। সেগুলো শোনার পর আহিরা প্রথমে রাজি না হলেও পরে দিয়ার ধমকে রাজি হয়ে যায়। কিন্তু আহিরা জানে না এমনটা করে কি হতে পারে, কি আর হয়তো রেগেও যেতে পারে। ধরণীতে দিনের আলোকিত চাদর সরে গিয়ে কালো অন্ধকারে ছেয়ে গেছে। আরও ঘণ্টাখানেক আগে আজকে ঠান্ডাটাও আগের দিনের তুলনায় বেশি পড়েছে। আহিরা রুমের মধ্যে বসে বসে সারা রুমে ক্যান্ডেলে আগুন ধরাচ্ছে। রুমটা সম্পূর্ণ অন্ধকার করে রাখা, আর সারা রুমেই গোলাপের পাপড়ি ছড়ানো, আর তার কারণে পুরো রুমটা অসম্ভব সুন্দর লাগছে। ক্যান্ডেলের কোমল রঙের আলোতে আহিরার পরনে ওয়াইন রেড রঙের শাড়ি। বিয়ের পর প্রথম শাড়ি পরল সে।